পারিবারিক ভাবে আমি একদম স্পষ্ট, যেদিন গুলিবিদ্ধ হয়েছে ওই দিন থেকে আমার যে স্টেটমেন্ট, আজও আমার তাই স্টেটমেন্ট। ভারত জড়িত, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো জড়িত। আপনার ভাই ওমর একটি স্ট্যাটাস দিয়েছে, তার মানে ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য দায়ী কয়েকটা গ্রুপকে তিনি ইঙ্গিত করেছেন। এই ব্যাপারে আপনার কাছে তথ্য কি? আপনি কি জামায়াতের আমিরের পিএস এটার সাথে জড়িত, নাকি হ্যাঁ, সরকার সরকার বলতে কোন সরকার ওকে বুঝিয়েছে? একটু বিভ্রান্তি করে স্ট্যাটাসটি একটু বলবেন দয়া করে। দেখেন, এই স্ট্যাটাস নিয়ে আমি অত বেশি কিছু বলতে চাচ্ছি না। কেন? ও নিজে এখন প্রচন্ড ট্রমার মধ্যে দিয়ে। আর যদি খুনের বিষয়, আমরা তো স্বজন, আমরা তো প্রত্যেকেরই সন্দেহ করি। আমি তো প্রত্যেককেই সন্দেহ করি, যে আমি তো শুরু থেকে যেদিন ওসমান গুলিবিদ্ধ হলো সেদিন হুম। থেকে আমি বলতেছি যে ভারতের আছে, এখানে সকল রাজনৈতিক দল জড়িত। কারণ ওসমান সকল রাজনৈতিক দলের জন্য থ্রেট ছিল, সহজ কথা। কারণ বাংলাদেশে বুদ্ধিভিত্তিক রাজনীতি একমাত্র ওসমান হাদি শুরু করছে। বাংলাদেশের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি, মারামারি করবে, পিটাপিটি করবে, মাঠে বুঝে নেবে। কিন্তু আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে কিভাবে আগানো যায়, এই এই কালচার কিন্তু কেউ শিখায় নাই। মানে বাংলাদেশের রাজনীতিটাই হলো মারামারি, কাটাকাটি, অস্ত্রের রাজনীতি। কে হুম। কার কত বেশি অস্ত্র আছে, কে ওটাকে বেশি ব্যবহার করতে পারে। ওসমান হাদি যেটা করেছিল, বুদ্ধিবৃত্তিক রাজনীতি শুরু করেছিল, যেটার কারণে ভারতের মসল কেটে গেছে। মানে ভারতের পাইছে এই যে বুদ্ধিবৃত্তিক রাজনীতি। দেখেন আপনি, ও যে কালচারাল সেন্টারটা তৈরি করলো কয়দিনের মাথায়, এটা একটা অ্যামাজিং, মানে ওর মতন একটা বাচ্চা সে কতদিনের মাথায় একটা কালচারাল সেন্টার দাঁড় করাই ফেললো, এবং সব ক্রাউড ফান্ডিং। এই যে কালচারাল সেন্টার তৈরি, কিন্তু এই যে সেন্টার তৈরি করার সাথে সাথে ভারত কিন্তু লড়ে চড়ে বসছে, যে এই ছেলে যদি থাকে, মানে ও যেভাবে জনগণকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে সাহিত্যে, সিনেমায়, গল্পে কোন কোন জায়গায় আমাদের স্বাধীনতাকে আমাদের ভুলুণ্ঠিত করা হলো, ইসলাম ও মুসলমানদেরকে কিভাবে, মানে জি, সেটা সেটা মুসলিম ওসমান হাদির বিভিন্ন ইসলামের কথাতে আমরা বুঝতে পেরেছি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, কঠোর ছিলেন। সে কারণে আমরাও অনুমান করছি এখনো পর্যন্ত যে আসলে ভারতের হয়তো, এবং মমতা ব্যানার্জির কথাতে অনেকটাই আমরা সেদিকেই যাচ্ছি। কিন্তু আপনার কাছে আমি যে প্রশ্নটা আমি করেছি সেটির ব্যাপারে যদি আরেকটু ক্লিয়ার করতেন, যে আপনার ভাই উমর যে স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসটা কি আপনি শুধুই বলতে চাচ্ছেন যে সে ট্রমাটাইজড, সুতরাং এই স্ট্যাটাসটার আপনারা সমর্থন করছেন না? এটা কি আউট অফ ট্রমাটাইজ কিছু একটা দিয়েছে যেটা আসলে বাস্তবিক না, আপনি বোঝাতে চাচ্ছেন? এটা আমার জন্য কেন, এটা আমাদের সাথে কোনো আলোচনাও করে না, মানে প্রচন্ড ট্রমা, এখনো ঘুমায় না। এই যে উসমান হাদির শাহাদাত হলো 7 মাস হয়ে গেল, এখনো কিন্তু ঘুম নাই। আপনি রাত 5টায় নক করবেন, তাকে পাবেন। 5টায় আপনি হুম। হোয়াটসঅ্যাপে নক করেন, মেসেজ নক করবেন, আপনি পেয়ে যাবেন। ওর কোনো ঘুম নাই। বাংলাদেশে যতদিন ছিল ততদিনের হুম। গার্ড ছিল দুজন, একজন সরকারি গার্ড, মানে অন্তর্বর্তী সরকারের একজন, আর ওর ব্যক্তিগত পার্সোনাল একজন। দুজন গার্ড হুম। 24 ঘন্টা ওর সাথে। ওকে কিভাবে 24 ঘন্টা গার্ড দিয়ে কি বাংলাদেশে আদৌ রাখা সম্ভব বলেন? হুম। মানে ও বলে যে আমি যখন রাস্তা থেকে হাঁটি তখন আমার মনে হয়ে যাচ্ছে যে আমার এখান থেকে গুলি ঢুকবে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ ওই যে এবং সে বাসা যতদিন ছিল বাসায় টোটালি ঘুম নাই তার, উঠে লাভ দিয়ে ওঠে আমাকে গুলি করে। এবং আরো একটা, মানে মানুষ তো আসলে জানে না, আমরা পরিবারের ওইভাবে, আমি তো ক্যামেরার সামনে আসতেই পারি না, আমার আসলে কাঁপুনি উঠতো। আমি খুব চেষ্টা করছিলাম যে জনগণের সামনেটা উন্মোচিত করার জন্য। চেষ্টা করে দেখি যে আমি, মানে আমি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে যাচ্ছি, আমি মেরুদণ্ড সোজা করে আর দাঁড়াতে পারছি না। যখন আমি উসমান হাদি, আমার ভাই নেই, সেই নিয়ে আমি কথা বলতেছি। এই জন্য আমি একটু নিজেকে আর মানে সুস্থ করার জন্য, যে দেখি আমি একটু সুস্থ হই নাকি। আপনি দেখেন, মানে সে, ও যখন সিঙ্গাপুরে ওসমানগঞ্জ যেদিন শাহাদাত বরণ করলো, তখন আমাকে বললো যে আপু আমি কিন্তু দেশে আসবো না। আমি বললাম কেন আসবে না? বলে যে আসলে ওকে দেশে নেবার পর, এবং ও ওকে বিভিন্ন ভাবে থ্রেট করা হয়েছে ওসমান হাদিকে যেন বাংলাদেশে না নিয়ে আসে। বলছে আমি যদি আসি, এই যে উসমান গনিকে গোসল করাবে, তারপরে মাটির নিচে রাখবে, এগুলো আমি নিতে পারবো না স্বাভাবিকভাবে, তো 1 সপ্তাহ যাক, তারপরে আমি আসি। তা আমি বললাম ঠিক আছে। আমি চিন্তা করলাম না, আসলে বাইরে থাকাটাই ভালো। আর ওমর, পারিবারিক ভাবে ওমর আমাদের পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না, সহজ কথা। মানে পরিবারে আমরা 6 ভাই বোন, এই আমার আব্বা ইন্তেকালের পরে পারিবারিক যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আসছে আমার হাত ধরে, এবং আমার সাথে ছিল ওসমান গনি। বড় ভাই বিয়ে করে সে দূরে থাকে, সংসার নিয়ে দূরে থাকার কারণে সে এইভাবে
ইনভলভ না, হতে পারে না। এতটা ঘনিষ্ঠ না যতটা ঘনিষ্ঠ আপনি আছেন, যে কারণে আপনি বুঝতে পারছেন যে কোন ভাইয়ের ক্যারেক্টার কেমন এবং কে কোন ধরনের বই প্রকাশ করছে এটির নিয়ে আপনি বলতে যাচ্ছেন যে ওমর যে স্ট্যাটাস দিয়েছে সেটি আসলে তার মেন্টাল আনস্টেবিলিটির কারণেই অনেকটা হতে পারে, এটার কোনো বাস্তবতা আপনি দেখছেন না। পারিবারিক ভাবে কি আপনারা কোনো ধরনের সন্দেহের জায়গাতে আপনার ভাইয়ের খুনিদের ব্যাপারে এ বি সি পারি- মানে এরকম কোনো ধরনের পারি- ইয়ে করছেন কিনা? সাগর ভাই, পারিবারিক ভাবে আমি একদম স্পষ্ট, যেদিন গুলিবিদ্ধ হয়েছে ওই দিন থেকে আমার যে স্টেটমেন্ট, আজও আমার তাই স্টেটমেন্ট। ভারত জড়িত, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো জড়িত। এখন জড়িত কিরকমের দেখেন, সকল রাজনৈতিক দল কি আসলে জড়িত হতে পারে? সবাই তো এখন বর্তমানে আমরা তো তাকেও সন্দেহ করি। এখন উনি যদি সন্দেহের বাহিরে থাকতে চায়, তাহলে আমাদেরকে সেই রকমের কাজ করে দেখাবে। আমরা তো এখন সরকারকে সন্দেহ করি, জামাতকে সন্দেহ করি, এনসিপি কে সন্দেহ করি, অন্যান্য দল, মানে প্রত্যেকে আমাদের সন্দেহের চোখে। এখন যদি এখন নির্বাচিত সরকার যদি মনে করে যে এখন এই রাষ্ট্রের জনগণকে এবং পরিবারকে আমার উপর থেকে সন্দেহটা সরাতে হবে, তাহলে তার ওসমান হাদির খুনিদের দেশে এনে তার এই খুনির সাথে কারা কারা জড়িত, কারা টাকা দিল, কারা ফয়সালকে সেভ এক্সিট দিল, কারা মিটিং করলো, একদম পুরো টিমকে তাদেরকে জনগণের সামনে আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং দ্রুত রায় কার্যকর করতে হবে। কথা কথা তো খুব সহজে ক্লিয়ার। আমি তো ভাই ভাই হারাই ফেলাইছি। এখন আমি আপনার সাথে আমার কার সাথে নেগোসিয়েশন করলে আমি জীবনে বাঁচবো কিনা, এটা তো আমার ভয় নাই। সহজ কথা বোঝেন, যে আমি এখন সরকারের বিরুদ্ধে কিছু বললে আমি মারা যাবো কিনা, আমি জামাতের বিরুদ্ধে বলে আমি গুলি খাবো কিনা, এনসিপির বিরুদ্ধে বললে আবার আমার কিছু হবে কিনা, এই চিন্তা নিয়ে তো আমি কথা বলবো না। আমি তো ভাই হারাই ফেলাইছি। আমার যে ক্ষতি হয়ে গেল, এই এই ক্ষতি তো কোনোভাবেই পূরণ করা সম্ভব না। এখন সরকারের দায়িত্ব, সরকার আসার পরেই ফয়সালকে ধরলো এবং আরো একটা সন্দেহ, ভারত যে কিভাবে জড়িত দেখেন, ভারতের ফয়সালকে ধরলো। আচ্ছা, এত বড় আলোচিত একজন খুনিকে ধরলো, তার হাতে হাত করা থাকবে না কেন বলেন তো? কেন তার হাতে হাত করা থাকবে না? সে এবার যে কথা বলে যায় কিভাবে ভারতের সঙ্গে, আমি তো সারাক্ষণই বলি যে ভারতটার সাথে জড়িত। মমতা ব্যানার্জি কালকে বললো, আর আমি তো বলি আমার ভাইদের গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকেই যে ভারত জড়িত আমার ভাইয়ের খুনির সাথে। এখন মমতার কাজ হবে, ওনার কাছে কে ফোন করছে। মমতা যদি সত্যি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে মমতাকে বলবো, মমতা ব্যানার্জি জানে কে ফোন করছিল। না, মমতাকে তো তার কথা উনি বলতে মমতাকে ফোন চাচ্ছেন। করেছে এইভাবে অমিত শাহ, পানি এটা তো ঘোলা। মমতা ক্লিয়ারই করে দিয়েছে। মমতা ক্লিয়ার করে দিয়েছে, মমতাকে কল দিয়েছে অমিত শাহ এবং অমিত শাহ বলে দিয়েছে যে এই খুনিরা যে ঢুকেছে মেঘালয় দিয়ে তার রাজ্যে পশ্চিমবঙ্গে, এটি যেন কোনোভাবেই সরকারি ভাবে প্রকাশ না করা হয় এমন একটা হুমকি দিয়েছে এবং তাকে চুপ থাকতে বলেছে। সেটি তিনি ত্যাগ করতে তখন বাধ্য হয়েছেন। কিন্তু তিনি এও বলেছেন যে বাংলাদেশে কাকে দিয়ে ওসমান হাদিকে বা এই এই হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন সব কিন্তু আমি জানি, এই টাইপের একটা কিছু বলেছেন, সেটি এখনো পর্যন্ত রহস্য রয়ে গেছে।